দত্ত ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে BHIC 102 ইউনিট 10 এই হলো আমাদের আলোচনার বিষয়বস্তু। পুস্তকে এই ইউনিটের যে হেডিংটি করা হয়েছে সেটি হলো লৌহের বিভিন্ন প্রয়োগ এবং তার গুরুত্ব। সেটিকে মাথায় রেখে আমি আমার এই স্লাইডে লৌহ যুগ এই শব্দটি রেখেছি। তার কি কারণ? আমরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। যদি আমরা পেছন দিকে একটু তাকাই তবে আমরা কি দেখব? আমরা কিন্তু আমাদের আলোচনাটি এক একটি যুগ ভাগ করে করেছি। সেই মানব বিবর্তনের সময় থেকে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে পুরা প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর, তাম্র প্রস্তর এবং ব্রোঞ্জ যুগ, এই যে ভাগগুলো, এই যে যুগের বিভাজন, সেইটিকে কনসিডারেশনে রেখে আমি এই লোহার যে ব্যবহার বা প্রয়োগ, সেই আলোচনাটির আমি হেডিংটি দিয়েছি বা শিরোনাম দিয়েছি লৌহ যুগ। এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি? প্রথমে প্রাগৈতিহাসিক যুগে আমরা প্রস্তর দেখেছি, তারপরে ধীরে ধীরে নব্য প্রস্তর যুগের শেষ পর্যায় থেকে তামার ব্যবহার শুরু হয়ে গেল এবং সেই কারণে তাম্র প্রস্তর যুগ, অর্থাৎ ধাতুর ব্যবহার তো মানুষ প্রাগৈতিহাসিক যুগে, যেটা প্রস্তর যুগ, সে যুগে জানতো না। এবার প্রথম যখন মানুষ ধাতুর ব্যবহার শিখলো তখন মানব ইতিহাসে একটা যুগান্তর এলো। তার আগে আমরা দেখেছি আগুনের যখন আবিষ্কার হলো সেটা একটা নবদিগন্তের সূচনা করেছিল। এই নবদিগন্তের সূচনার পরবর্তী পর্যায়ে যেটা একটা ব্যাপক উত্তরণ, সেটা হচ্ছে ধাতুর ব্যবহার। তা এই ধাতুর মধ্যে আমরা তামা অর্থাৎ তাম্র যুগ দেখেছি, তাম্র প্রস্তর যুগ, এবং এই তাম্র যুগের প্রস্তর যুগের শেষ পর্যায়ে থেকে শুরু করে পরবর্তী যে 3000 খ্রিস্টপূর্বাব্দের শেষ পর্যায় পর্যন্ত সেটিকে ব্রোঞ্জ যুগের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ তাম্র এবং টিনের সংমিশ্রণে যে ধাতুটি তৈরি হয়েছিল সেটি তামার থেকেও অনেক বেশি দৃঢ় এবং এই যুগেরও আবার কিছু বৈশিষ্ট্য ছিল। সেই কারণে এই যুগটিকে, ব্রোঞ্জ যুগটিকে একটি পৃথক যুগ হিসাবে আলোচনা করা হয়েছে। একইভাবে যখন লোহার ব্যবহার শুরু হলো তখন আমরা কি দেখলাম? এই লোহা ধাতু হিসাবে আরো উন্নত, অর্থাৎ আরো দৃঢ়, আরো মজবুত, আরো শক্ত পোক্ত, কিছুতেই এই লোহা ভাঙে না। ব্রোঞ্জ পড়ে গেলে ভেঙে যাবে, তামাও ভঙ্গুর, তামার থেকে ব্রোঞ্জ একটু কম ভঙ্গুর, কিন্তু লোহাকে উপর থেকে ফেললেও ভাঙবে না। সুতরাং আগের দুটো ধাতুর থেকে ধাতু
হিসাবে লৌহ অনেক বেশি দৃঢ় এবং মজবুত, কঠিন। তাহলে এই রকম একটা ধাতুর ব্যবহার যখন শুরু হলো, স্বাভাবিকভাবেই মানুষের মানব বিবর্তনের ইতিহাসে, উত্তরণের ইতিহাসে একটা নতুন দরজা খুলে গিয়েছিল। কেন নতুন দরজা খুলে গিয়েছিল? না, নিত্য নতুন নির্মাণ কার্য শুরু হয়ে গেল এবং যেই বিষয়টি আগে অনেক কঠিন ছিল, অনেক বেশি মূল্যবান ছিল এবং সমাজের মুষ্টিমেয় অংশের মধ্যে এই তামা, ব্রোঞ্জ এগুলি সীমাবদ্ধ থাকতো, লৌহের আগমনের সঙ্গে সঙ্গে সেই দরজাটা উন্মুক্ত হয়ে গেল এবং সমাজের সর্বশ্রেণীর মানুষ সেই লৌহ বা লোহার উপকরণ সংগ্রহ করার বা তাকে ব্যবহার করার একটা বিরাট সুযোগ লাভ করলো। তো এর ফলে কি হলো? It is a kind of democratization. কেন এটাকে ডেমোক্রেসির সঙ্গে তুলনা করছে? ডেমোক্রেসি মানে আমরা কি জানি? যে for the people, of the people, by the people. অর্থাৎ ভোটে আমরা মানুষ, সাধারণ মানুষ তার রাজনৈতিক অধিকারকে সে প্রয়োগ করছে। সেই অর্থে যদি আমরা লোহাকে দেখি, তাহলে এটাও তো সকল প্রকারের সমাজের উচ্চ নীচ নির্বিশেষে সকল মানুষের জন্যই ছিল এই ধাতুটি। সকল মানুষ এই ধাতুটি ব্যবহার করতে পারত এবং এই ধাতু ব্যবহারের ফলে, আগমনের ফলে যে মুষ্টিমেয় যে এলিট ক্লাস যে কোনো বিলাস ব্যসনের জিনিস বা প্রয়োজনীয় দৈনন্দিন উপকরণকে তাদের অধীনস্থ, তাদের করায়ত্ত করে রেখেছিল, সেই যুগের অবসান ঘটল এবং দেখতে দেখতে সকল মানুষের দুয়ারে, ঘরে ঘরে এই লোহা পৌঁছে গেল। এই কোনো মানুষ তারা সোনা কিনতে পারবে না, রূপো হয়তো কেনার ক্ষমতা নেই, ব্রোঞ্জ কেনার ক্ষমতা নেই, কিন্তু তাদের ঘরে কিন্তু লোহার একটা কড়াই, লোহার তাওয়া, লোহার খুন্তি এগুলো কিন্তু প্রত্যেকের শত দরিদ্র মানুষের ঘরেও কিন্তু এই লোহার উপকরণ কিন্তু পাওয়া যায়। মানে এটাই তো ডেমোক্রেটাইজেশন, সকল মানুষের জন্য যে ধাতু। কিন্তু আমরা আমাদের আলোচনায় যত অগ্রসর হব, দেখব পরবর্তী পর্যায়ে এই লোহা প্রয়োগ অত্যন্ত সহজতর হয়ে গেলেও, দৈনন্দিন উপকরণের ক্ষেত্রে ব্যবহার হলেও, যখন প্রথম লোহার আগমন ঘটেছিল তখন কিন্তু লোহা অত্যন্ত মূল্যবান ছিল এবং সোনা, রূপা, তামা এবং অন্যান্য জুয়েলারির সঙ্গে একযোগে লোহার নাম করা হতো। এমনকি রাজারাজরাও এই লোহার উপকরণ যদি তাদের থাকতো তবে তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করত। তাহলে লোহা রাজারা ব্যবহার করছে, এতখানি মূল্যবান যে রাজা খুব অহং প্রকাশ করছে যে আমার কাছে লোহা আছে। I am the possessor of iron. আমি আয়রনের অধিকারী, লোহার অধিকারী। তো এই যে বিষয়টি, এটা ভেবে দেখার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি ধাতুর কি করে বিবর্তন ঘটলো,
কি করে সমাজের উচ্চ শ্রেণী থেকে সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লৌহ যুগে। আর কি, এই যে আমি একটা প্রতীকী ঘটকের বা ঘোড়ার সিম্বলটা দিয়েছি, একটা প্রতীকী ইমেজ, যেটা আপনাদের এই পুস্তকে রয়েছে। ঘোড়া বা ঘটক অর্থাৎ চলমান ঘোড়া, রানিং হর্স, দণ্ডায়মান ঘোড়া নয়, কিন্তু দণ্ডায়মান ঘোড়া হলে ঢুকছে, অর্থাৎ সে অসুস্থ। এটা একটা স্ট্যাগন্যান্ট একটা সিভিলাইজেশনের প্রতীক, যে ওটা অনেকটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, অর্থাৎ উত্তরণ হচ্ছে না, প্রগতি হচ্ছে না। কিন্তু যখন এই যে রানিং হর্স বা যে ঘোড়া দৌড়চ্ছে, সেই ঘোড়ার প্রতীকের অর্থ কি জানেন? অনেকে ঘরে এই ঘোড়া, ছুটন্ত ঘোড়ার একটা ছবি রাখে, বলে নাকি ফেংশুই মতে এটা আমাদের জীবনে অনেক উন্নতি, প্রগতি, সম্পদ নিয়ে আসে। সত্যি তো, যখন লৌহ যুগের আগমন হলো, তখন মানুষ এই ঘোড়ার পালন পশুর মধ্যে ঘোড়া একটা বিশেষ একটা শ্রেণী রূপে পরিগণিত হলো এবং ঘোড়া প্রতিপালন শুরু হলো। এই ঘোড়া প্রতিপালন যুদ্ধক্ষেত্রের বা যুদ্ধ বিগ্রহের দিক থেকে কমার্শিয়াল অর্থাৎ অশ্ব বিক্রয়, বিশেষ করে আমরা জানি মধ্য এশিয়ার ঘোড়া অত্যন্ত তারা শক্তিমান, তারা হতো ঘটক। তাহলে এই যে ছুটন্ত ঘোড়া, তার মধ্যে দিয়ে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি? যে লৌহ যুগ, এটা হচ্ছে ঘটকের প্রতিপালন বা সর্বক্ষেত্রে ঘোড়ার যে পশু হিসাবে ঘোড়ার ব্যবহার যে বিস্তৃতি লাভ করেছিল এবং তার মধ্যে দিয়ে সভ্যতার একটা উত্তরণ হয়েছিল, এটি কিন্তু সেই প্রতীক একটা রূপ বহন করছে। কারণ আমরা যখন আলোচনা করব তখন দেখব বেশিরভাগই এই যে আলোচনাটি মধ্যপ্রাচ্য, নিকট প্রাচ্য, ইউরোপ প্রভৃতি অঞ্চলকে কেন্দ্র করে এই এবং এই সকল অঞ্চলে মানুষের কাছে ঘোড়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রাণী বলে পরিগণিত হতো। সে ব্যবসায়িক দিক থেকেই হোক, কি যোগাযোগ অর্থাৎ যানবাহনের মাধ্যম রূপে হোক, কিংবা সামরিক দিক থেকে যদি আমরা এর গুরুত্ব বিচার করি। তাহলে আশা করি আমি এই লৌহ যুগ এবং লৌহ যুগের যে আগমনী কি করে একটা উন্নতির দরজা খুলে দিয়েছিল আমাদের মানব সভ্যতার ইতিহাসে, কিভাবে সাধারণ মানুষের অবস্থানের একটা পরিবর্তন এলো লোহার আগমনের সঙ্গে সঙ্গে, আশা করি আমি আপনাদের কাছে এই বিষয়টি আমি স্পষ্ট করে তুলতে পেরেছি। এই যে আগের যে পূর্ববর্তী যুগগুলি, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং লৌহ যুগের আগমনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক যুগ শুরু হয়ে গেল, কিন্তু এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই মাত্র লোহার আবিষ্কার হলো, আমরা ঐতিহাসিক যুগে আমরা ঢুকে পড়ছি। আমাদের এন্ট্রি হলো ঐতিহাসিক যুগে। ভারতবর্ষে লৌহ যুগ বলতে আমরা আর্যদের আগমন
ধরি আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল, কারণ সেই সময় অনেক সাহিত্যিক উপাদান পাওয়া গিয়েছিল। আমরা আমাদের আলোচনার শুরুতে কি বলেছিলাম, যে সাহিত্যিক উপাদান হচ্ছে ঐতিহাসিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এই লৌহ যুগেও কিন্তু আমরা এই ধরনের লিখিত উপাদান পেয়েছি। যদিও আমরা ব্রোঞ্জ যুগেও পেয়েছি উপাদান, বিশেষ করে আমরা যখন মিশরীয় সভ্যতা আমরা আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে প্যাপিরাসের উপরে যে লিখিত উপাদান, সেইটাকে আমরা একটা লিখিত উপাদানের মধ্যে আমরা পর্যায়ভুক্ত করতে পারি। কিন্তু ভারতবর্ষে যদি আমরা আর্যদের বেদ বা বৈদিক সাহিত্যের কথা ধরি, সেই অর্থে কিন্তু এই লৌহ যুগের যে আমাদের যেটুকুন আলোচনা রয়েছে, সেই অর্থে কিন্তু সেই জাতীয় কোনো সাহিত্য আমরা দেখতে পাইনি। তবে একটি চিঠি বা পত্রের সন্ধান পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে আয়রন লেটার। এটাকে আমরা একটা লিখিত উপাদানের পর্যায়ভুক্ত করতে পারি। তাহলে লিখিত উপাদান ঐতিহাসিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এই ঐতিহাসিক যুগ কখন শুরু হলো? লৌহ যুগের বা লোহার ধাতু হিসাবে লোহার আগমনের সঙ্গে সঙ্গে। দেখুন, এইটুকুন ছোট্ট একটা ছবি আর এই ছোট্ট কথা লৌহ যুগের মধ্যে কতখানি ঐতিহাসিক বিশ্লেষণ লুকিয়ে আছে। মানে অন্য যুগের যুগগুলির মতন এই যুগেরও কিন্তু কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই বৈশিষ্ট্যগুলিকে আগে 1, 2, 3, 4 করে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং প্রথম এই যে আমি এতক্ষণ যা আলোচনা করলাম, সেগুলি হয়তো এই বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু আপনারা দেখতে পাবেন। প্রথম কি, যেটা সাধারণভাবে ধরা হয়, এই লৌহ যুগের সূত্রপাত হয়েছিল 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে তার পরবর্তী 550 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটা তো একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। কিন্তু আমি আগেও বলেছি যে যুগ, এটাকে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো একটা আপনার প্রাচীর দিয়ে, ইতিহাসকে কখনো প্রাচীর দিয়ে আটকানো যায় না, বেড়া দেওয়া যায় না। ইতিহাস হচ্ছে একটা নদীর মতন, সেই কারণে একটা যুগ আরেকটা যুগের সঙ্গে ওভারল্যাপ করে। সেই কারণেই আমরা দেখেছি যে নিওলিথিক যুগের অনেক বৈশিষ্ট্য, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের অনেক বৈশিষ্ট্য তাম্রপ্রস্তর যুগে রয়েছে। আবার নব্যপ্রস্তর যুগের শেষ পর্যায়েই আবার তাম্রপ্রস্তর যুগ শুরু হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে। একইভাবে ব্রোঞ্জ যুগেও আমরা দেখছি যথেষ্ট পরিমাণে তামার ব্যবহার ছিল। অনুরূপভাবে এই লৌহ যুগেও কিন্তু আমরা দেখছি যে যেই সকল জায়গায় লোহার নিদর্শন পাওয়া গেছে, তার পাশাপাশি তামা ও ব্রোঞ্জের ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি নানান রকম উপকরণের নিদর্শনও কিন্তু সেখানে পাওয়া গেছে। অর্থাৎ যার সূচনা হয়েছিল সেটি তো একেবারে ডিসকার্ডেড হয়ে যায় না, সেটি তখনও থেকে যায়, এবং সেই এলিট ক্লাস বা যারা যারা সমৃদ্ধিশালী মানুষ, তারা তাদের কাছে ব্রোঞ্জ, তামা প্রভৃতি ধাতু কিন্তু সোনা, রূপা, ল্যাপিস লাজুলি প্রভৃতির অন্যান্য অলংকারের মতোই জনপ্রিয় ছিল। পাশাপাশি
সাধারণ মানুষ যেমন লোহার ব্যবহার করছে, তো এই যে সমৃদ্ধিশালী মানুষ তারা তামা ব্রোঞ্জের সঙ্গে এই লোহার ব্যবহার করেছিল প্রথম দিকে, লৌহ যুগের প্রথম দিকে, এবং তাদের বিভিন্ন সমাধিতে তামা ব্রোঞ্জের পাশাপাশি এবং লোহার পাশাপাশি তামা ব্রোঞ্জের নিদর্শনও পাওয়া গেছে। কাজেই এই প্রশ্নটিরও আমি একটা ক্লারিফিকেশন দিয়ে দিলাম যে বিভিন্ন ধাতুর কিন্তু একই সঙ্গে সমাবেশ করতে পারে, কারণ ইতিহাসে যুগের একটা ওভারল্যাপ, একটি যুগ আরেকটি যুগের সঙ্গে সেটা অতিক্রম করে যায়। সেটা সংস্কৃতির দিক থেকে হতে পারে, বাণিজ্যের দিক থেকে হতে পারে, কখনো পিছিয়ে যায় না, এগিয়ে যায়। কিন্তু তাহলে আগের যুগের যে নিদর্শনগুলো সেগুলো তো পরবর্তী যুগে আসতেই পারে, এটা কোনোই অস্বাভাবিক নয়। তাহলে সেই জন্যই আমরা বলছি কি যে ব্রোঞ্জ যুগ তার পরবর্তী পর্যায়ে যে লৌহ যুগ নামে পরিচিত, এবং তামা ও ব্রোঞ্জের পর এই যে লৌহ ধাতু হিসাবে উচ্চ নিম্ন সকল মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল। পূর্ববর্তী পর্যায়ে লৌহ যুগের এমনকি রাজবংশের কাছেও জনপ্রিয় হয়েছিল। আমি আগেই বলেছি আলোচনায়, ধীরে ধীরে তার সাধারণের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং তার এত অতিরিক্ত জনপ্রিয়তা এবং তার বিভিন্ন প্রয়োগের কারণে আর এত পৃথিবীর বহু অঞ্চলে এই লোহা যেহেতু পাওয়া যায়, পাওয়া যেত তখনও, এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এর প্রয়োগ শুরু হয়ে গিয়েছিল, সেই কারণে একে একটা পৃথক যুগ রূপে আলোচনা করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে ব্রোঞ্জ যুগ চলতে চলতে হঠাৎ লোহার কি করে ব্যবহার শুরু হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে পারি যে তাহলে কি করে তাম্র প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন যাযাবরের জীবন যাপন করলো, হঠাৎ করে আগুনের আবিষ্কার কেন তারা করলো, হঠাৎ করে তারা কি করে পশু পালন এবং তারা তাদের সমাজবদ্ধ জীবন শুরু করলো, তারা কুটির বানাতে শিখলো, ধীরে ধীরে বড় নগর তৈরি হলো। এটা মানুষের, আবারও বলছি, মানুষের বুদ্ধিবৃত্তির উপর নির্ভর করে। সেই জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে লোহার ব্যবহার কিন্তু একই সঙ্গে হয়নি। কোথাও এটা আরো পিছিয়ে 4000 খ্রিস্টপূর্বাব্দে হয়েছে, কোথাও 3000 খ্রিস্টপূর্বাব্দে, কোথাও 2500 খ্রিস্টপূর্বাব্দেই শুরু হয়ে গেছে। একটা এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে যে যদি সার্বিকভাবে ব্রোঞ্জের ব্যবহার যখন কমে এলো নানান কারণে, কারণ ব্রোঞ্জ অত অ্যাভেলেবল হচ্ছিল না, এবং আমরা জানি, আমরা পড়েছি যে ব্রোঞ্জের ধাতু উপাদান উৎপাদন করতে গিয়ে বা নানান রকম অবজেক্ট তৈরি করতে গিয়ে সেই বণিকদের বা কারিগরদের তাদের দূর বাণিজ্য থেকে তাদেরকে তামা নিয়ে আসতে হতো, কিন্তু নানা কারণে এই বাণিজ্যে যখন ভাটা পড়ে তখনই ব্রোঞ্জ তৈরিটা কমে আসে। এদিকে তখন যখন স্বাভাবিকভাবেই কোনো স্থান শূন্য থাকে না, এটা বিজ্ঞানের নিয়ম, এটা ভূগোলের নিয়ম, প্রকৃতির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে কোনো স্থান শূন্য থাকে না, এবং মানুষ তখন একটা সাবস্টিটিউট খোঁজার অনুসন্ধানের চেষ্টা শুরু করলো, এবং চেষ্টা করতে করতে হঠাৎ করে তারা লৌহ ভান্ডার বা লৌহ আকরিকের যখন সন্ধান পেয়ে গেল, তখন দেখা গেল বহু স্থানে এইরকম আকরিক সঞ্চিত রয়েছে, লৌহ আকরিক। তো তখন তারা সেই লৌহ আকরিক গুলোকে সংগ্রহ করলো,
এবং আরো যখন তারা এই লোহাকে হঠাৎ করে তারা শিখলো যে আরে লোহাকে তো গলিয়ে নানান রকম জিনিস তৈরি করা যায়, তাকে আরো হার্ড করা যায়, তখন এইভাবে যে আয়রন স্মেল্টিং এর কৌশলটাও, এটা কিন্তু একদিনে হয়নি, বহু সময় লেগেছে এই কৌশল শিখতে। তারা ওই ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে হঠাৎ করে থিওরি অফ ইনসাইট অ্যাপ্লাইড হয়ে এই লোহা গলানোর কৌশল তারা আয়ত্ত করেছিল। তো এইভাবেই লোহা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। কিন্তু প্রথম দিকে আমি আগেই বলেছি যে যেহেতু প্রথম যখন তার আগমন হলো তখন তো তার এতখানি তার উৎপাদন ছিল না, আর সদ্য এসেছে, তো সেই কারণেই তার মূল্য অনেক বেশি ছিল, প্রেশাস ছিল, এবং মূল্যবান ধাতু হিসাবে পরিগণিত হতো সোনা বা অন্যান্য ধাতুর সঙ্গে। এই আমি একটা লৌহ যুগের মানবের একটা ইমেজ তুলে ধরেছি, কিভাবে তারা লোহার উপকরণ ব্যবহার করছে, তা দিয়ে নানান রকম লোহা দিয়ে আয়ু তৈরি করছে, লোহা পিটিয়ে পিটিয়ে, তারই একটা আমি তুলে ধরেছি। এইবারে যেটা আমি বললাম যে অত্যন্ত মূল্যবান ছিল এই লোহা ধাতু, তাহলে মূল্যবান আমরা কখন বলবো? না, যখন আমরা একটু আগে বলেছি যে রাজাদের ঘরেও শোভা পাচ্ছে লৌহ উপকরণ। এমনকি আরো আগে আমরা কয়েকটা আলোচনায় দেখেছি যে সিমেট্রি বা সমাধি, সেখানে রাজারা যা যা পছন্দ করতেন সেই সব উপকরণ রাজাকে সমাধি দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব উপকরণও সেখানে রক্ষিত থাকতো, রেখে দেওয়া হতো, যে লাইফ আফটার ডেথ রাজা সেখানে সেগুলোকে ব্যবহার করবে। তাহলে সেখানেও যখন লৌহ উপকরণ রক্ষিত রয়েছে, তার মানে বুঝতে পারছেন এই লোহা কতখানি প্রেশাস ছিল, নালে ওই সমাধির মধ্যে সেটি রাখা থাকতো না ব্রোঞ্জ, তামা এবং সোনা, রূপা প্রভৃতির সঙ্গে। তাছাড়া বিভিন্ন লেখ থেকে আমরা সেই সমকালীন যুগের নানা যে বিভিন্ন শাসকের উদ্ভব হয়েছিল তাদের লেখ থেকেও আমরা জানতে পারছি যে তারা এই লৌহ যে অস্ত্র শস্ত্র বা সামগ্রী অধিকার করেছেন বা দখল করেছেন বা সেগুলো উপঢৌকন হিসাবে পেয়েছেন, তার জন্য তারা বিশেষ গর্ববোধ করছেন। তাহলে আমি এক্ষুনি তাহলে যা যা আলোচনা করলাম তাই দেখুন লেখা আছে, যে তাহলে কি বলছি যে লোহার পাশাপাশি তামা ব্রোঞ্জের ব্যবহারও কিন্তু সেই সময় জারি ছিল। এবং তবে তামা ও ব্রোঞ্জের সঙ্গে একটা কি তফাৎ লোহার, যে এর অ্যাভেলেবিলিটি অনেক বেশি, তামা ও ব্রোঞ্জের কম ছিল, তাই ধীরে ধীরে তার ব্যবহারটা কমে আসলো। এবং যখন এক্ষুনি সমাধি মন্দিরের কথা বললাম তার উল্লেখ রয়েছে, কিন্তু যেদিন থেকে সাধারণ মানুষের কাছে এটা তার আবেদন রাখলো, সাধারণ মানুষ যেদিন থেকে এটা ব্যবহার করতে শুরু করলো, সেদিন থেকেই কিন্তু লোহার জয়যাত্রা শুরু হলো। দেখুন লোহার নির্মিত, লৌহ নির্মিত নানান রকম আয়ুধের একটা ইমেজ তুলে ধরেছি, যবে থেকে সাধারণ মানুষ এটা ব্যবহার করছে, অর্থাৎ অস্ত্র শস্ত্রই বলুন কি লৌহ উপকরণ বলুন কি আপনার কৃষি কার্যের ক্ষেত্রে নানান রকম, এই যে লাঙল, লাঙলের যে ফলা, সেটার যে ব্যবহার, এতদিন কি ছিল, তামা দেখুন কি হয়, তামাটা ভেঙে যায়, তামাটা নুয়ে যায়, আর একই সঙ্গে ব্রোঞ্জ অতখানি স্ট্রং নয়, কিন্তু যার জন্য সেই সময় যতখানি কৃষির উন্নতি হয়েছিল, লোহার ব্যবহার যখন শুরু হলো তখন কিন্তু কৃষির দ্রুত অগ্রগতি হতে শুরু করলো।
তাই জন্য বলা হচ্ছে রাজনীতি, সমাজ, অর্থনীতির ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। রাজনীতির ক্ষেত্রে কেন? আয়ুধগুলি সমস্ত লোহার তৈরি হতে শুরু করলো, আরো স্ট্রং হলো, তার ফলে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে কাজে লাগলো। এবং সমাজ অর্থনীতির ক্ষেত্রে কেন? সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রায়, কৃষি কার্যে প্রভৃতি সকল ক্ষেত্রে সেই লোহাকে ব্যবহার করতে শুরু করলো এবং লোহার উপকরণ ব্যবসা বাণিজ্য এমনকি বিনিময় মাধ্যম হিসাবেও প্রথম দিকে লোহাকে ব্যবহার করা হতো। এমনও দেখা গেছে যে সোনা রূপার বিনিময়ে সেটা লোহা কিনছে, মানে এতখানি গুরুত্বপূর্ণ ছিল লোহা তাদের কাছে। আর তাহলে কৃষিকার্যের উপকরণ মানে যখন একটা কৃষি কার্যকে মাটিটাকে তৈরি করতে যে যে কৃষির যে জমিটা সেটাকে একবার ফসল হওয়ার পর তো তাকে আবার তৈরি করতে হবে, সেটা যতখানি হার্ড হবে সেই লাঙলটা তাতে জমিটা ভালো হবে এবং হাল চাষ করতেও সুবিধা হবে। সেই কারণে কৃষি কার্যের উপকরণ হিসাবে যখন এই লোহার প্রচলন শুরু হলো তখন কিন্তু সামাজিক অর্থনীতির ক্ষেত্রে একটা জোয়ার এলো, একটা প্রাণের সঞ্চার হলো এবং সাধারণ মানুষ ও কৃষকদের অবস্থানের কিছুটা উন্নতি হলো, কারণ তারা কৃষিকাজ আরো বেশি ভালো করে কৃষিকাজ করতে পারলো এবং তাদের আর উচ্চবিত্ত শ্রেণীর উপর নির্ভর করতে হলো না কৃষিকার্যের জন্য, যে কবে তারা তাদের উপর একটু দয়াবান হবেন, তাদেরকে নানান রকম তাদের অর্থ সাহায্য করবেন, তাদের উপকরণ দিয়ে সাহায্য করবেন এবং এই যে পূর্ববর্তী যুগে তাদের উপরে, কৃষকদের উপরে কিন্তু এর আগে বলেছি বা কারিগরদের উপরে কিন্তু যে উচ্চবিত্ত শ্রেণীর একটা নিয়ন্ত্রণ থাকলো, কিন্তু এখন তারা অনেক স্বাধীন হয়ে গেল এবং দেখতে দেখতে নগর জনবসতির সংখ্যা বাড়লো, জনসংখ্যাও বৃদ্ধি পেল, কারণ তাদের কাছে অর্থ এলো এবং নতুন নতুন নির্মাণ কাজ শুরু হলো, বাঁধের কাজ শুরু হলো এবং নানান রকম খাল খনন শুরু হলো, বসতি তৈরি হলো। এইভাবেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর কি হলো? যুদ্ধ বিগ্রহের পরিমাণ বেড়ে গেল, কারণ যুদ্ধ বিগ্রহ করতে কি দরকার? আয়ুধ দরকার। এই অস্ত্র যতখানি দৃঢ় হবে তত যোদ্ধার সুবিধা, রাজাদের সুবিধা। এর ফলে কি হলো? যুদ্ধ বিগ্রহ আরো বেশি বেড়ে গেল এবং সমাজের নিচু তলার যে মানুষ যারা একটু বর্বর বা আধা যাযাবর শ্রেণী, তারা দেখতে দেখতে, তারা এমনিতেই বলশালী ছিল, তাদের হাতে যখন লৌহ কুঠার এলো তখন তারা আরো অকুতভয় হয়ে গেল এবং তারা তখন সেই আয়ুধ দিয়ে তারা যে কোনো যে প্রাচীন বা চিরাচরিত যে সমস্ত রাজবংশ ছিল তাদের সঙ্গেও তারা টক্কর নিতে শুরু করলো এবং তারা হঠাৎ হঠাৎ করে তাদের আক্রমণ করতে শুরু করলো। এর ফলে চিরাচরিত শাসক শ্রেণীর যে ট্র্যাডিশনাল যে এম্পায়ার বা ট্র্যাডিশনাল কিংস, তারা ছিল একটা বনেদিয়ানা, একটা বনেদি বংশ, এইভাবে আমরা জানি যেগুলো প্রথাগত যে রাজবংশ সেটা বিলুপ্ত হয়ে গেল অনেকাংশে এবং রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভাব হলো উপজাতি শ্রেণীর মানুষের, যারা এই সব লৌহাস্ত্রের জোরে এই সরকারি রাজবংশের পতন ঘটালো। আর তার ফলে কি হচ্ছে? রাষ্ট্রীয় সংগঠনও পাল্টে যাচ্ছে। এতদিন যেইভাবে রাষ্ট্রীয় কাঠামো তৈরি হতো, সেই রাজাদের যে এথিক্স, তাদের যে মূল্যবোধ, তাদের যে রাজনৈতিক ধ্যান ধারণা, তাদের যে ধর্মীয় যে নীতি অনুসারে যে রাজ্য পরিচালনার একটা
প্রবণতা বা একটা রীতি সেটাও পাল্টে যাচ্ছে, গিয়ে একটা নতুন একটা রাষ্ট্রীয় একটা নীতি শুরু হচ্ছে, যেখানে হচ্ছে যার বলশালী মানুষ, যে যত বেশি বলশালী সরকার তার, রাষ্ট্র তার। এবং তাহলে আমরা কি দেখছি, একটা যোদ্ধী শ্রেণীর উদ্ভব করছে। যোদ্ধা সমাজে আগেও যোদ্ধা ছিল, কিন্তু এই যোদ্ধাদের একটা বিরাট একটা উত্তরণ ঘটছে তাদের। তারা লোহার যে লৌহ যে আয়ুধ নিয়ে তারা যুদ্ধ করছে, এবং এক স্থান থেকে আরেক স্থানে তারা ছুটে ছুটে যাচ্ছে। কিসে চড়ে? ঘোড়া, এখানে তাদের একমাত্র বাহন। দ্রুতগামী ঘোড়া, এই দ্রুতগামী ঘোড়া যেহেতু দ্রুতগামী, তাই খুব সহজে তারা স্থান থেকে স্থানান্তরে গিয়ে তারা যুদ্ধ বিগ্রহ করতে পারত। এছাড়া রথ, রথ তো রথ ও যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা বাহন হিসাবে পরিগণিত হলো। এবং রথের যে স্পাইকস গুলো চাকার, সেগুলি লোহা দিয়ে তৈরি যখন শুরু হলো, তখন সেই চাকাগুলি আরো বেশি দৃঢ় হয়ে উঠলো। তবে ধর্মীয় সংস্কৃতির দিক থেকে আমরা আর অর্থনীতির ক্ষেত্রে আমরা কি বলবো, যে এই যুগের কিছু মানুষ যারা লৌহ যুগে, তাদের ধর্মীয় সংস্কৃতি কিন্তু এক ছিল না। লৌহ যুগ মানেই যে এক ধর্মীয় সংস্কৃতি হবে বা সেমি নোম্যাডিক বলে, সেমি স্যাভেজ বলে এক হবে তা নয়। বিভিন্ন সংস্কৃতির উদ্ভব হয়েছিল। কেউ মৃতদেহকে দাহ করত, কেউ আবার কবর দিত। আর একটু আগেই বলেছি লোহার ঘটকের প্রসঙ্গে বা ঘোড়ার প্রসঙ্গে, যে পশুপালনের বিষয়টি কিন্তু গুরুত্ব পেল। কারণ পশুপালন আর চাষবাস একটার সঙ্গে আরেকটার গভীর সংযোগ আছে। তাই লৌহের আগমনের সঙ্গে সঙ্গে যেহেতু কৃষির যেহেতু উন্নতি হলো, তাই পশুপালনের বিষয়টি সেটিও কিন্তু একটা বিশেষ মাত্রা পেল। এবং বাণিজ্যিক সম্পর্কের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু ধাতু হিসাবে লোহা একটা বিশেষ আহ ভূমিকা একটা পালন করতে শুরু করলো। তাহলে এইভাবে কিন্তু গণতান্ত্রিকতার ভিত্তি, যেটা আমি বললাম গণতান্ত্রিক কেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। আর কি হলো, এই সময় প্রযুক্তি, লৌহ প্রযুক্তি, নির্মাণ প্রযুক্তি অনেক উন্নতি হলো, এবং ছোট ছোট দুর্গাকৃতি নগর তৈরি হলো, যাকে অনেকে ক্ষুদ্র নগরী বলছেন, পিটার এসওয়েলস। এবং এগুলি কেবল দুর্গ নগরী নয়, বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও প্রসিদ্ধি অর্জন করলো, বিশেষ করে দক্ষিণ পশ্চিম ইউরোপে। আর দুর্গ দেওয়ার কারণ মানে নগরের চারদিকে প্রাচীর দেওয়ার কারণ আমি আগেও সেই শ্যান ডাইনেস্টির ক্ষেত্রে বলেছি, যে যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। আর প্রথম দিকে যেহেতু লোহা খুব মূল্যবান ছিল, আর লোহার একটা অসপিশিয়াস একটা মূল্য ছিল, অর্থাৎ কোনো ধর্মীয় কাজে, উৎসব অনুষ্ঠানে লোহাকে, যেমন এখন কোনো উৎসবে দেখবেন সোনা, একটা ঠাকুর মশাই বলেন একটা সোনা লাগবে, একটা কয়েন লাগবে। তো সেই সময় ধর্মীয় ও উৎসব অনুষ্ঠানের কাজেও এই লোহার বা লৌহ লাগতো। যুব বিভাজনের ক্ষেত্রে আমি এক কথাই বলবো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণ, বৌদ্ধিক বিকাশ যেখানে যেমন উন্নতি করেছিল, সেরকম লোহার বিকাশ শুরু হয়েছিল। আবার যেখানে ব্রোঞ্জটা একটু বেশি, পর্যায়টা বেশি ছিল, সেখানে লোহাটা পরে শুরু হয়েছিল, এবং একটি এই ব্রোঞ্জ ওভারল্যাপ করেছিল লৌহ যুগের সঙ্গে। যাই হোক, সাহিত্যিক সূত্র থেকে আমরা মোটামুটি এটার 3000 থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল পেয়েছি। প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়েছে এই লৌহ যুগকে। এবং বলা হচ্ছে
1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লৌহের র্যান্ডাম প্রয়োগ শুরু হয়ে গেল, মানে এত অতিরিক্ত ব্যবহার শুরু হয়ে গেল। এবং এর পরবর্তী পর্যায়ে প্রাত্যহিক জীবনে লোহার ব্যবহার শুরু হয়ে গেল 800 খ্রিস্টপূর্বাব্দে। আর আঞ্চলিক পার্থক্যে কি, বিভিন্ন জায়গায় লোহার নানান রকম অবজেক্ট পাওয়া গেছে। যেমন 5000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইরাকের সামারাতে, তো ওরা কিন্তু তখনই লোহা গলানোর কৌশল শিখে নিয়েছিল, গলানো লোহার সন্ধান পাওয়া গেছে। আবার 4600 থেকে 4100 খ্রিস্টপূর্বাব্দে ইরানের তেপেসি ইয়ালকে 3টি লোহার বল পাওয়া গেছে, খুব শক্ত, একটা এত শক্ত মনে হচ্ছে সেটা উল্কা থেকে উৎপত্তি হয়েছে। আবার 3000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে আনাতোলিয়া থেকে 9টা, মেসোপটেমিয়া থেকে 5টা লৌহ বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু গলানো ছিল, স্মেল্টেড লোহা ছিল, আবার কিছু কিছু উল্কা থেকে উৎপন্ন ছিল, আবার কিছু কিছু বুনিন্নস্ত আকরিক লোহা থেকে উৎপন্ন ছিল। রাজাদের যে খোদিত যে লেখ এবং রাজাদের বিভিন্ন মন্দির গাত্রে যে টেক্সট বা যে আপনার সমাধি গাত্রে যে টেক্সট রয়েছে, লিখিত উপাদান রয়েছে, সেখানেও বলা হয়েছে যে লোহা ছিল অত্যন্ত মূল্যবান ধাতু, না হলে রাজারা এর উল্লেখ করতো না। 2500 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দে মধ্য তুরস্কের এলাকা হায়ুকে কিন্তু আবার আমরা দেখছি ব্রোঞ্জ সংস্কৃতির সঙ্গে লৌহ সংস্কৃতি। আমি আগেই বলেছি দুটো সংস্কৃতি একই সঙ্গে বিরাজমান রয়েছে কোনো কোনো জায়গায়। তো জায়গা ভেদে লোহাকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন 2000 খ্রিস্টপূর্বাব্দে একটা আক্কাদীয় ভাষায় একটা কুলতেপ টেক্সট বলে একটা টেক্সট পাওয়া গেছে, আক্কাদীয় ভাষায় লিখিত, সেখানে লোহাকে বলা হয়েছে আমুতুম। মেসোপটেমীয়রা একে কোয়ান বলতো, হিটাইটরা তাদের লেখে এই লোহাকে আনবার বলে উল্লেখ করেছে। তো দেখতে দেখতে 2000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার বহুল প্রচলন শুরু হয়ে গেল, কিন্তু তখনও কিন্তু ব্রোঞ্জ যুগ অনেক জায়গায় বিরাজমান করছে, কিন্তু একাজ সত্ত্বেও লৌহ আয়ুধের তখন সূচনা হয়ে গেছে। আসিরীয় রাজা সালমানেসের ওয়ান, তার উপাদান থেকে জানা যাচ্ছে যে তিনি মন্দির নির্মাণের সময় মূল্যবান ধাতুর সঙ্গে লোহা দান করছেন। আবার অপর আসিরীয় শাসক টিগ্লাথ-পিলেসার, তিনি বলছেন যে আমার কাছে লোহার অস্ত্র রয়েছে, এটা আমার শৌর্য বীর্যের প্রতীক। আবার কুলতেপের একটি বাণিজ্য কেন্দ্র থেকে, এটা আধুনিক তুরস্কতে, সোনা ও রূপোর সঙ্গে লোহার যে নিদর্শন পাওয়া গেছে। 2000 খ্রিস্টপূর্বাব্দের আসিরীয় লেখ থেকে এই বিষয়টি জানা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তুরস্কটা কিন্তু একটা মানে প্রথম দিকে লোহার লৌহ ভান্ডার বা লোহার আগমনের একটা ক্ষেত্র বিশেষ। তুরস্কের আলা হায়ুক সমাধি মন্দিরে 2800 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে 6টা লোহার ছোড়া পাওয়া গেছে। এবং একটু আগেই বললাম যে এতখানি গুরুত্বপূর্ণ ছিল, মূল্যবান ছিল, যে অনেক রাজা যুদ্ধে হেরে গিয়ে বিজিত হয়ে জয়ী রাজাকে লোহা উপঢৌকন করতেন। এমনই একটি উপাদান থেকে আমরা জানতে পারছি কি, অ্যাসিরীয় রাজা তিকুলতি-নিনুরাতা টু, সেখানে তার উপাদান থেকে জানা যাচ্ছে তিনি লোহা উপঢৌকন হিসাবে তিনি পেয়েছিলেন। তারপরে 1800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যে নিনুরতা, তিকুলতি-নিনুরতা টু এর একটা ইমেজ 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকেই কিন্তু জনপ্রিয় হয়ে যাচ্ছে আয়ুধ নির্মাণের ক্ষেত্রে। বিশেষজ্ঞ অলচিন বলছেন 1200 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে
আনাতোলিয়াতে যুদ্ধাস্ত্র নির্মাণের ক্ষেত্রে লোহার নিয়মিত ব্যবহার হচ্ছে। আবার 1200 খ্রিস্টপূর্বাব্দে পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছুরি, ব্লেড ইত্যাদি নানান লৌহ উপকরণ শুরু হয়ে যাচ্ছে। আর 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে তো নিত্য প্রয়োজনীয় যে ধরুন যে ব্লেড, এটাও নিত্য প্রয়োজনীয়। তারপরে লৌহ ফলাকা বা আপনার লাঙলের ফলা, এটিও নিত্য প্রয়োজনীয়। এছাড়া আরো অনেক নিত্য প্রয়োজনীয় সংসারের উপকরণ, সেটির ব্যবহার শুরু হয়ে গেল, লোহার ব্যবহার। 900 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা প্রচুর পরিমাণে লোহার ব্যবহার করছে। লোহার ছোড়া, তরবারি, তীরের ফলা পাওয়া গেছে খরসাবাদ, নিনেভে, নিমরুদ অঞ্চলে। এমনকি যে জামার যারা যোদ্ধা, তাদের জামার হাতাতে লোহা ব্যবহার হতো, পায়ে বেড়ি, যেটা যারা বন্দীদের পায়ে বেড়ি দিতে লোহার ব্যবহার হচ্ছে। এবং ম্যাকনেল বলছেন যে এবার সামরিক ও প্রযুক্তিগত গুরুত্বের প্রসঙ্গে ম্যাকনেল বলছেন যে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার কল্যাণে একের পর এক সমর আক্রমণ শুরু হয়ে যাচ্ছে। এবং এই লোহার জোরেই কিন্তু হিটাইটরা একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলছে। যে দেখুন হিটাইট সাম্রাজ্য এবং হিটাইট যোদ্ধা, এবং তারা মিশরীয় রাজা রামেসেস II-কে পরাজিত করে তাকে কাদেশের সন্ধি করতে বাধ্য করেছিল এই হিটাইটরা 1269 খ্রিস্টপূর্বাব্দে। আবার হিটাইট রাজা হাতুসিলিস III, এই যে একটু আগে লৌহপত্রের কথা বললাম, তিনি তার পত্রতে বলছেন যে আমরা অনেক ভালো লৌহ প্রযুক্তি জানি এবং অনেক ভালো লৌহ নির্মাণ করতে পারি। খালি লোহার একটা কূটনীতিক ও বাণিজ্যিক গুরুত্ব যে ছিল, এর থেকেই বোঝা যাচ্ছে। আর 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কৃষি কার্যের উপকরণ হিসাবে যখন লোহার ব্যবহার শুরু হয়ে যাচ্ছে, কৃষকরা তখন পাথর ও কাঠের বদলে লোহার ব্যবহার শুরু করছে। আর নিকট প্রাচ্যে 3 প্রতিদ্বন্দ্বী শক্তির উদ্ভব হচ্ছে লোহার কল্যাণে, অ্যাসিরীয়, হিটাইট ও মিক্কানি, যারা লৌহ আয়ুধ ব্যবহার করে যুদ্ধ বিগ্রহ করছে, লোহার বর্ম, শিরস্ত্রাণ ইউজ করছে। দেখুন হিটাইট, অ্যাসিরিয়া, মিক্কানি, এই যে এদের 3টে শক্তি, বৃহৎ শক্তি, সমসাময়িক শক্তির উত্থান ক্ষেত্র। এবং এই অ্যাসিরীয়রা তারা কিন্তু টরাস পর্বতে যেখানে লোহা পাওয়া যেত, সেই লোহা তাদের করায়ত্ত হয়েছিল। এবং তার জোরেই 2000 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় শক্তির উত্থান ঘটতে শুরু করে এবং ঘোড়ার ব্যাপক ব্যবহার শুরু হয় যুদ্ধ বিগ্রহ সূত্রে, এবং রথের চাকা লোহার তৈরি হতে শুরু করে। এবং আমরা কি দেখছি যে এই কৃষি কার্যের ক্ষেত্রে কথা বললাম যে কৃষকরা লোহার ব্যবহার করছে, লৌহ উপকরণ, সে কথা জানা যাচ্ছে 700 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় রাজা সেন্নাচেরিবের বিবরণ থেকে। সেখানে দেখা যাচ্ছে মেসোপটেমিয়াতে খাল খনন অন্য কৃষি কাজে নিনেবাহ বলে অঞ্চলে লোহার ব্যবহার হচ্ছে। তাছাড়া বোঘাসকই লেখ থেকে আমরা 1700 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দের অন্তর্বর্তী এই লেখ, সেখানে আমরা দেখতে পাচ্ছি হিটাইট যুগে সোনা ও ল্যাপিস লাজুলির সঙ্গে মূল্যবান ধাতু হিসাবে লোহার উল্লেখ রয়েছে। হিটাইট রাজা সুপিলুলিমাস I, তিনি যে 1380 থেকে 1346 খ্রিস্টপূর্বাব্দে মিতানিদের উপর আক্রমণ করেছিলেন, তার কারণও কিন্তু লৌহ অঞ্চল অধিকার, লৌহ ভান্ডার অধিকারের, এটাই মূল কারণ। এবং তিনি সেটা তাদের আক্রমণ করে আলেপ্পো এলাকা অধিকার করে অঞ্চলে লোহা করায়ত্ত করেন। 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উৎকৃষ্ট লোহা নির্মাণ উৎপাদন শুরু হয়ে যায়। এবং আমারনা পত্র থেকে, মিশরের আমারনা পত্র থেকে জানা যায়
1400 খ্রিস্টপূর্বাব্দে মিত্তানি শাসক তুসরাত্তা ফেরাও আমেন বিস তিনকে ব্রোঞ্জের হাতল যুক্ত লৌহ কুঠার দিয়েছিলেন। এমনকি অ্যাসিরীয় রাজা আসুরবাণীপাল তিনি যে শিকারের সময় লোহার ছোড়া ব্যবহার করতেন সেটার উল্লেখও তিনি করেছেন। তার মানে কতখানি গুরুত্ব ছিল তার কাছে। ইউরোপীয় লোহার সন্ধান পাওয়া গেছে 1200 থেকে 10ম খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বহুল প্রচলন শুরু হয় যখন তারা লোহা গলানো প্রযুক্তি শেখে এবং এই লোহার আগমনের ফলে ইউরোপে বিভিন্ন উপজাতির অভ্যুত্থান ঘটে। সেল্ট, এট্রুস্কান, আইবেরিয়ান প্রমুখ। এই এবং ইউরোপে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও পশ্চিম অ্যানাটোলিয়া থেকে গ্রিকরা এই লৌহ প্রযুক্তি শিখছে এবং লোহার তরবারি পাশাপাশি ব্রোঞ্জের যে সমস্ত উপকরণ তার সঙ্গে ব্যবহার হচ্ছে 10ম খ্রিস্টপূর্বাব্দে। এবং এই যে ইউরোপে কতগুলি সংস্কৃতি পাওয়া গেছে লৌহ যুগে। একটি হলো আর্নফিল্ড সংস্কৃতি 1800 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে। এরা ছিল কৃষক, বণিক শ্রেণীর ধাতু শিল্পী। এরা যে বাণিজ্য করত তার মধ্যে দিয়ে লোহার প্রসার ঘটে। তাছাড়া আনাতোলিয়া থেকে কৃষ্ণ সাগরীয় অঞ্চলের যে আধা যাযাবর জাতি এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অধিবাসীদের মধ্য দিয়ে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় লোহা চলে যাচ্ছে। সুইজারল্যান্ড থেকে ব্রোঞ্জের সঙ্গে সঙ্গে লোহার আয়ুর ফ্রান্স থেকে তীরের ফলা পাওয়া যাচ্ছে। আরেকটি সংস্কৃতি কি হলস্ট্যাট সংস্কৃতি। এই সংস্কৃতি মোটামুটি ভাবে অস্ট্রিয়া শহর সালসবার্গের দক্ষিণে এইটি গড়ে উঠেছিল। এর আগে এই অঞ্চলে 2000 খ্রিস্টপূর্বাব্দে আর্নফিল্ড সংস্কৃতির মানুষ বাস করত। এখানে সমাধি থেকে ছোড়া তরবারি এবং একই সঙ্গে লোহার ছোড়া তরবারি পাওয়া গেছে এবং ব্রোঞ্জ এবং লৌহ যে উপাদান একই সঙ্গে পাওয়া গেছে। আরেকটি বিষয়, এই আর্নফিল্ড সংস্কৃতির মানুষ তারা মৃতদেহকে দাহ করে একটা ভস্য তার ভাষ্য একটি পাত্রে রেখে দিত। আর এই যে হলস্ট্যাট সংস্কৃতি এটা অস্ট্রীয় আল্পসে যেটা মেইনলি গড়ে উঠেছিল 800 খ্রিস্টপূর্বাব্দে। এটা একটা বাণিজ্য কেন্দ্র ছিল এবং এই অঞ্চল থেকে ব্রোঞ্জের পাশাপাশি সেখানে যে সল্ট মাইন ছিল সেখানে লোহার, সেখানে সমাধি থেকে লোহার ছুরি তরবারি পাওয়া গেছে। এই যে হলস্ট্যাট সংস্কৃতি, এই সংস্কৃতির হিউনবার্গ একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে কাঠের প্রকোষ্ঠে সমাধি পাওয়া গেছে, একই সঙ্গে লোহার সঙ্গে সঙ্গে ব্রোঞ্জের হেলমেট বর্ণ পাওয়া গেছে। আর তাছাড়া দুর্গাকৃতি অট্টালিকা পাওয়া গেছে হিউনবার্গে, দেখুন তার একটা ইমেজ। এবং এইগুলি এই যে হলস্ট্যাট বা এই যে অন্যান্য সংস্কৃতিগুলি ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে যে সমাধি ছিল সেখানে অলংকারের সঙ্গে বর্ণ, আয়ুর প্রভৃতি রক্ষিত থাকতো। তাহলে এই যে সভ্যতা, এটা হচ্ছে একটা যোদ্ধৃ শ্রেণীর সভ্যতা, যুদ্ধবৃত্তির সভ্যতা এবং তাদের সঙ্গে আবার ভূমধ্যসাগরের একটা সংযোগ ছিল। তাহলে এই যে দক্ষিণ মধ্য ইউরোপে যে হিউনবার্গে যে দুর্গাকৃতি অট্টালিকা পাওয়া গেছে সেই সময়কালের থেকে আরেকটু পরে 500 খ্রিস্টপূর্বাব্দে এই সংস্কৃতির অন্তিম পর্যায়ে ছোট তরবারি নিদর্শন পাওয়া গেছে। এই যে অট্টালিকাগুলো কাঁচা ইট দিয়ে তৈরি হতো এবং এরা বাণিজ্য করত, মাসালিয়া থেকে বাণিজ্য পরিচালিত হতো। হলস্ট্যাটের পরবর্তী পর্যায়ে লাতেনের সংস্কৃতি গড়ে উঠেছিল। এটি পরবর্তী লৌহ যুগের অন্তর্ভুক্ত, অর্থাৎ 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তাহলে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের দরজায় দরজায় লোহা কিন্তু একটা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে এটা ছড়িয়ে পড়েছে এবং একটা তার ডেমোক্রেটাইজেশন হচ্ছে।
আর লোহা গলানোর কতগুলি পদ্ধতির উল্লেখ আপনাদের ইউনিটে রয়েছে। কার্বোরাইজেশন, কোয়েঞ্চিং, টেম্পারিং। আর এই লোহার যে প্রয়োগ, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞরা তার কতগুলো মডেল উল্লেখ করেছেন। একটা হচ্ছে সার্কুলেশন মডেল, একটা ডিপোজিশন মডেল। সার্কুলেশন মডেল কি, যে প্রথম দিকে যখন লোহাটা শুরু হচ্ছে, ব্রোঞ্জের ব্যবহার হ্রাস পাচ্ছে এবং লৌহ ভিত্তিক অর্থনীতির সূত্রপাত হচ্ছে, তখন সমাজে একটা মুষ্টিমেয় মানুষের কাছে লোহাটা সীমাবদ্ধ ছিল, যারা লোহাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করত। আবার দ্বিতীয় মডেলে, অর্থাৎ দ্বিতীয় মডেলটা কি, ডিপোজিশন মডেল। এই দ্বিতীয় মডেলে ধাতু হিসাবে লোহার ব্যাপক ব্যবহার হচ্ছে। আর এই যে আলোচনাটির ক্ষেত্রে যে সকল প্রত্নতাত্ত্বিক বা বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন তাদের গবেষণালব্ধ তথ্য রেখেছেন, তার মধ্যে এলএইচ মর্গান, ভি গর্ডন চাইল্ড, ম্যারিও লিবারানি, ম্যাকনেল, পের ভিলার্ড, ইয়েলচিন, জে সেভলোভা, পিটার এস ওয়েলস। তারা নিরলসভাবে গবেষণা করে গেছেন লৌহ যুগ সম্পর্কে, এবং তারা যা তথ্য সংগ্রহ করেছেন সেটি ইতিহাসের তারা ক্ষেত্রে একটা নতুন সংযোজন হয়েছে, এবং এইভাবে ইতিহাসে এক নব দিগন্তের সূচনা হয়েছে। তাহলে ইতিহাসে কিন্তু প্রত্যেকটি যুগ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক যুগ, কারণ প্রথম যুগকে না জানলে, যদি আমরা এই মানব সভ্যতার বিবর্তন আলোচনা না করতাম, কিভাবে মানুষ আগে যাযাবর জীবন যাপন করত এবং তারপরে আগুনের ব্যবহারের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে তাদের উন্নতি হয়েছিল, তাদের বুদ্ধিবৃত্তি, তাদের সংস্কৃতির উন্নতি, এই আলোচনাগুলি যদি আমাদের কাছে অজ্ঞাত থাকতো, তাহলে আমরা কখনোই কিন্তু এই লৌহ যুগের গুরুত্ব বিষয়টি পর্যালোচনা করতে পারতাম না। কারণ ইতিহাস হচ্ছে কালানুক্রমিক একটি বিষয়, যার একটা নির্দিষ্ট ক্রোনোলজি আছে এবং নির্দিষ্ট কালানুক্রম আছে। আমরা কখনোই খ্রিস্টপূর্বাব্দকে বাদ দিয়ে ব্যতীত আমরা খ্রিস্টাব্দকে আগে খ্রিস্টাব্দ পরে খ্রিস্টপূর্বাব্দ করতে পারবো না। আমরা কখনোই তাম্র যুগ ও ব্রোঞ্জ যুগ সম্পর্কে না জানলে লৌহ যুগ যে মানব সভ্যতার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমাদের কাছে একেবারেই অজ্ঞাত থেকে যেত। পাশাপাশি এটিও আমি আবার বলছি যে ইতিহাসকে কখনো এইভাবে আলোচনার সুবিধার্থে ঐতিহাসিকরা যুগের বিভাজন করেছেন, কিন্তু ইতিহাসে যখন একটি সংস্কৃতির উত্থান হয়, সেই সংস্কৃতি কিন্তু এমন নয় একটা যুগের সূচনার সঙ্গে সঙ্গে সেটি শেষ হয়ে গেল, বরঞ্চ তার রেশ কিন্তু পরবর্তী যুগেও চলে, এবং সেই সংস্কৃতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য পরবর্তী সংস্কৃতির সঙ্গে মিশ্রিত হয়ে পরবর্তী সংস্কৃতিকে আরো উদ্দীপ্ত করে তোলে, আরো নতুন সম্ভাবনা নিয়ে আসে মানব সভ্যতার ইতিহাসে। এটি একটি গুরুত্বপূর্ণ, এবং এই লৌহ যুগে আরেকটি যে শেষ বিষয়, লৌহ যুগের আগমনে সাধারণ মানুষ, এতদিন আমরা কেবলমাত্র সমাজের এলিট শ্রেণীর কথা করেছি এবং তারাই কিন্তু অর্থনীতি, রাজনীতি নিয়ন্ত্রণ করত, কিন্তু লৌহ যুগের আগমনে লৌহ উপকরণ যখন সবার দুয়ারে দুয়ারে ছড়িয়ে গেল, তখন কিন্তু এই সাধারণ মানুষ নিজেদের স্বাতন্ত্র্যকে অনুভব
এবং এটি কিন্তু মানব সভ্যতার ইতিহাসে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে ঐতিহাসিকরা বারবার এই গণতান্ত্রিকতা এই বিষয়টির উল্লেখ করছেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।